29 আগস্ট 2022 গুয়াহাটি আসাম। গুয়াহাটির নুনমাটি থানায় দুজনের মিসিং ডায়েরি করতে হাজির হয় বন্দনা কালিতা নামে 32 বছরের এক মহিলা। বন্দনার বয়ান অনুযায়ী ওনার হাজবেন্ড ও শাশুড়ি 26 জুলাই থেকে নিখোঁজ। সেই দিনের পর থেকে বন্দনার স্বামী অমরজ্যোতি দে ও শাশুড়ি শঙ্করী দের সঙ্গে বন্দনার আর কোনো যোগাযোগ হয় না। মিসিং ডায়েরির তদন্তে নেমে দুর্ভাগ্যবশত পুলিশ তখন এই কেসে কোনো কিনারা করতে পারেনি। এই মিসিং ডায়েরি করার ঠিক 4 দিন আগে অর্থাৎ 25 আগস্ট বন্দনা তার হাজবেন্ড অমরজ্যোতির কাজিন নির্মাল্যের কাছে এই বিষয় সাহায্যের জন্য যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় খবর শোনার পরেও নির্মাল্য আমল দেয়নি বৌদির কথা। সময় নিজের গতিতে চলছিল, এক এক দিন করে পেরিয়ে গেল বেশ কয়েকটা দিন, কিন্তু অমরজ্যোতি ও তার মা শঙ্করী দেবীর কোনো খোঁজ নেই। আরো অবাক করা ঘটনা হলো, কেউ তাদের কোনো খোঁজ করছে না। এদিকে বন্দনা কিন্তু তখনও হাল ছেড়ে দেয়, কিন্তু পুলিশের কাছে বারবার সাহায্য চেয়েও তখন কোনো রকম লাভ হয়নি। 30 অক্টোবর 2022, ঠিক 2 মাস পর নির্মাল্য যখন গুয়াহাটির তিনিয়ালিতে যোগমায়া অ্যাপার্টমেন্টে শঙ্করী দেবীর সঙ্গে দেখা করতে যান, তখন তিনি প্রতিবেশীদের থেকে জানতে পারেন যে বেশ কয়েক মাস আগেই শঙ্করী দেবী তার ছেলে ও পুত্রবধূর কাছে চলে গেছেন। শঙ্করী দেবী তখন তিনিয়ালি থেকে 6 কিলোমিটার দূরে নারেঙ্গিতে অমরাবতী অ্যাপার্টমেন্টে অমরজ্যোতি ও বন্দনার সঙ্গেই থাকতেন। কিন্তু নির্মাল্য যখন অমরাবতী অ্যাপার্টমেন্টে যান, তখন সেখানকার প্রতিবেশীরা জানান যে শঙ্করী দেবীকে বেশ কিছুদিন থেকেই এখানে আর দেখা যাচ্ছে না। এত কিছু শোনার পরেও নির্মাল্য বিষয়টাকে এড়িয়ে যায়। কিন্তু আরো 20 দিন পরে যখন শঙ্করী দেবী ও অমরজ্যোতির সঙ্গে নির্মাল্যের কোনোভাবেই যোগাযোগ হচ্ছিল না, তখন সে থানার দ্বারস্থ হয়। 21 নভেম্বর 2022 নুনমাটি পুলিশ স্টেশন। নির্মাল্য আরো একটা মিসিং ডায়েরি করে, অর্থাৎ বন্দনা 29 আগস্ট একটা মিসিং রিপোর্ট দাখিল করে, আর 21 নভেম্বর নির্মাল্য আরো একটা মিসিং রিপোর্ট দাখিল করে ওই একই থানায়। কে এই শঙ্করী দে? অমরজ্যোতি দেই বা কে? কি করতেন তিনি? কিভাবে ভ্যানিশ হয়ে গেল দুটো মানুষ? তাহলে দেখতে থাকুন এই ভিডিওটা। ওয়েলকাম টু রিয়েল ক্রাইম শো। আমি সুজয়। এই ভিডিওতে দেখাবো আরো একটা রেয়ার অব দ্য রেয়ারেস্ট ক্রাইম। 62 বছরের বৃদ্ধা শঙ্করী দেবী ছিলেন আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন প্রাক্তন এমপ্লয়ি। এছাড়াও গুয়াহাটি নুনমাটি ও চাঁদমারিতে ওনার 5টা ফ্ল্যাট ছিল, যেগুলো রেন্টে দেওয়া ছিল। এখানেই শেষ নয়, গুয়াহাটির লাল গণেশ এলাকায় জয়েন্টলি ওনার নামে একটা জমিও ছিল। এবার বোঝাই যাচ্ছে যে পেনশনের সঙ্গে প্রতি মাসে রেন্টের মোটা অঙ্কের টাকা জমা পড়ত শঙ্করী দেবীর অ্যাকাউন্টে। তাই এই টাকা আত্মসাৎ করার জন্য কেউ এদের দুজনকে কিডন্যাপ করতেই পারে। বন্দনা ও নির্মাল্য এই আশঙ্কার কথাই বারবার জানিয়েছে পুলিশকে। পুলিশের কাছে বারবার আবেদন জানালেও পুলিশ তখন কোনো অ্যাকশনই নিচ্ছিল না। যেহেতু কিডন্যাপারদের কোনো ডিমান্ডই আসেনি, তাই কিডন্যাপের সন্দেহ ধোপে টিকল না পুলিশের কাছে। এদিকে মিসিং ডায়েরি দায়ের করার কয়েকদিনের মধ্যেই নির্মাল্য জানতে পারে যে ফ্ল্যাটের রেন্টের টাকা যাচ্ছে বন্দনার কাছে, এবং কয়েকদিনের মধ্যে নতুন 3 জনকে বন্দনা রেন্টে ফ্ল্যাট দিয়েছে। শাশুড়ি ও স্বামীর অবর্তমানে রেন্টের টাকা যে বৌমার কাছে যাবে, এটা নতুন কি? তাই এই খবর নির্মাল্য পুলিশকে জানালেও পুলিশ এই ঘটনাকে পাত্তাই দেয়নি। তাছাড়া বন্দনা নিয়মিত থানায় গিয়ে ইনভেস্টিগেশনের খবর নিত। শাশুড়ি ও স্বামীর কোনো খোঁজ পাওয়া গেল কিনা তার খোঁজ খবর নিতে দিনের পর দিন সে থানায় চক্কর কাটত। 14 ফেব্রুয়ারি 2023 বন্দনা কমিশনার অফিসে গিয়ে এই কেসে লোকাল থানার গড়িমসি নিয়ে একটা অভিযোগ দায়ের করে। আবার ওই একই দিনে নির্মাল্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে গিয়ে এই কেসে সঠিক তদন্ত হচ্ছে না বলে একটা কমপ্লেন দায়ের করে। এই 2 কমপ্লেনের পর পুলিশ নড়ে চড়ে বসে ও ওই কেসের নতুন করে তদন্ত শুরু হয়। পুলিশ গোটা ঘটনা রিভিউ করে প্রথমেই এই কেসের স্পেশাল একটা টিম গঠন করে। এই টিমের হেড করা হয় ডেপুটি কমিশনার কল্যাণ পাঠককে। এরপর তদন্ত শুরু হয় নতুন এক অ্যাঙ্গেল থেকে। এই কেসে একই পরিবারের 2 জন নিখোঁজ, আর অন্যদিকে সেই পরিবারের অন্য 2 জন অপরাধীদের পাকড়াও করার জন্য সমানে পুলিশকে চাপ দিয়ে যাচ্ছে। তাই এবার পুলিশ সেই 2 জনকেই অর্থাৎ বন্দনা ও নির্মাল্যকে জেরা করেই এই তদন্ত শুরু করে। সেই জেরাতে এমন কিছু অসঙ্গতি উঠে আসে যে তার সন্ধান করতে গিয়ে পুলিশের কাছে এমন এক সত্যি উঠে আসে যার আন্দাজ কেউ করতে চাইবেন না। কেননা এই কেস কিডন্যাপিং এর থেকেও ভয়ঙ্কর বিভৎস। কি সেই ঘটনা? সেই কথা জানতে গেলে আমাদের এই কেসের গভীরে ঢুকতে হবে।
পুলিশের জেরা, বয়ানে অসঙ্গতি। বন্দনা ও নির্মাল্যকে পুলিশ যখন আলাদা আলাদা করে জেরা করতে শুরু করে তখন বন্দনার বয়ানে বেশ কিছু অসঙ্গতি পুলিশের নজরে আসে। বন্দনার এই অসংলগ্ন বয়ানে পুলিশের সন্দেহ বাড়তে থাকে। তাই পুলিশ বন্দনা ও শঙ্করী দেবীর ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সমস্ত হিসেব দেখতে শুরু করে। সেখানে দেখা যায় বন্দনা এই কয়েক মাসের মধ্যে শঙ্করী দেবীর অ্যাকাউন্ট থেকে এটিএম এর মাধ্যমে প্রায় 5 লক্ষ টাকা উইথড্র করেছে। পুলিশের জেরা 17 ফেব্রুয়ারি 2023। পুলিশ বন্দনাকে আবারও থানায় ডেকে পাঠায়। জেরার প্রথমে বন্দনা ইনভেস্টিগেশন টিমকে মিসলিড করার চেষ্টা করলেও পুলিশ যখন টানা 2 দিন ধরে জেরা করতে শুরু করে তখন বন্দনা ভেঙে পড়ে। শেষ পর্যন্ত বন্দনা পুলিশের সামনে এমন বয়ান কনফেস করে যার সম্পর্কের মানেই বদলে দিতে পারে। পুলিশি জেরায় ভয়ঙ্কর স্বীকারোক্তি। বন্দনা পুলিশকে জানায় তার স্বামী ও শাশুড়ি আর বেঁচে নেই, কারণ সে তাদের পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই জঘন্য কাজে তাকে সাহায্য করেছে আরও 2 জন, ধান্তি ডেকা ও অরূপ ডেকা। এই দুজনেরই সরাসরি ইনভলভমেন্ট রয়েছে এই কেসে। 26 জুলাই 2022 বন্দনার মিসিং ডায়েরি করার 1 মাস আগে বন্দনা, ধান্তি ডেকা ও অরূপ ডেকা এই 3 জন গুয়াহাটির তিনিয়ালিতে যোগমায়া অ্যাপার্টমেন্টে যায় বিকেল 5টা নাগাদ। বন্দনার শাশুড়ি শঙ্করী দে সেখানে একটা 2 BHK ফ্ল্যাটে একাই থাকতেন। ওরা যখন ফ্ল্যাটে ঢোকে শঙ্করী দেবী তখন টিভি দেখছিলেন, আর সেই সুযোগ নিয়ে বন্দনা একটা বালিশ তার শাশুড়ির মুখের ওপর চেপে ধরে। অন্যদিকে অরূপ শঙ্করী দেবীর 2 পা চেপে ধরে। মৃত্যু নিশ্চিত হলে বন্দনা শঙ্করী দেবীর মুখ থেকে বালিশ সরিয়ে নেয়। নৃশংসতা এখানেই শেষ নয়। একটা রুটি বানানোর বেলনা শঙ্করীদের ঘাড়ের পিছনে রেখে একটা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে মাথা থেকে ধর আলাদা করে দেয় বন্দনা। একটা মানুষ কিভাবে একটা শয়তানের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এই কেস তারই প্রমাণ। এবার বডির গতি করার পালা। সেই কাজটা সারে অরূপ ডেকা। বডি 3 টুকরো করে পলিথিন প্যাকেটে ভরে ফেলে সে। সেই সময় বন্দনা ঘরে পড়ে থাকা সমস্ত রক্ত ধুয়ে মুছে নিপুণভাবে পরিষ্কার করে দেয়। ঘরের বাইরে ধান্তি ডেকা তখন লক্ষ্য রাখছিল যে বাইরে থেকে অন্য কেউ ঘরে ঢুকছে কিনা। 27 জুলাই 2022 ভোর 3টে 3 জন মিলে ধান্তির গাড়িতে করে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেয় ওরা। টুকরো দেহাংশের কিছু অংশ ব্ল্যাঙ্কেটে পুরে আর কিছু প্লাস্টিকে চাপা দিয়ে নির্জন স্থানে ফেলে দেয়। কিন্তু শঙ্করী দেবীর মাথা, একটা হাত, বেলনা ও অস্ত্রটি আলাদা আলাদা জায়গায় ফেলে দেয় ওরা, যাতে পুলিশ সহজেই খুঁজে না পায় এই এভিডেন্স। 17 আগস্ট 2022 নিজের শাশুড়িকে হত্যার ঠিক 22 দিন পর বন্দনা নিজের স্বামী অমরজ্যোতিকেও নিজের ঘরে খুন করে। অমরাবতী অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নাম্বার 11। অমরজ্যোতি নিজের ঘরে একাই ছিলেন। বন্দনা সুযোগ বুঝে একটা ভারী লোহার রড দিয়ে অমরজ্যোতির ওপর এমন আঘাত করে যে অমরজ্যোতি সেখানেই লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার দেহ স্থির হয়ে যায়। এবার অরূপ ও ধান্তি মিলে অমরজ্যোতির বডি 5টি টুকরো করে প্লাস্টিকে পুড়ে ফেলে। পরের দিন ভোরে সেই একই গাড়িতে 3 জন সেই বডির টুকরো নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে এক জঙ্গলে চলে যায় ও অমরজ্যোতির বডি সেখানে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয় ওরা। অরূপ ও ধান্তি গ্রেপ্তার। বন্দনার কনফেশনের পর পুলিশ খানপাড়া থেকে অরূপ ও তিনসুকিয়া থেকে ধান্তিকে গ্রেপ্তার করে। সামান্য জেরাতেই 2 জন মুখ খুলে দেয়। এরপর পুলিশ ওই 3 জনকে নিয়ে মেঘালয়ের নোংরিয়াত গ্রামে নিয়ে যায়। ওদের বয়ান অনুযায়ী পুলিশ তল্লাশি চালিয়ে কিছু দেহাংশ খুঁজে পায়। পুলিশের অনুমান সেই দেহাংশই শঙ্করী দেবীর দেহের টুকরো। দেহাংশ শনাক্ত করতে পুলিশ নির্মাল্য ও তার স্ত্রীকে তলব করে, কিন্তু ঘটনার প্রায় 6 মাস পার হয়ে গেছে, আর সেই কারণেই দেহাংশ টুকরো দেখে শনাক্ত করা খুবই মুশকিল হচ্ছিল। কিন্তু বডির অংশের সঙ্গে সাদা ও লাল রঙের একটা নাইটির টুকরো দেখে নির্মাল্য চিনতে পারে। সে জানায় শঙ্করী কাকি ঘরে হামেশাই এই নাইটি পরে থাকতেন। এরপর বডি পার্টস পোস্টমর্টমে পাঠায় পুলিশ। অমরজ্যোতির বডির খোঁজ। মেঘালয় ডকি ফরেস্টে 3 জনকে নিয়ে যায় পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তের এই জঙ্গলে যায় এবং সেখান থেকে অমরজ্যোতির বডি অংশের খোঁজ পাওয়া যায়।
এমনকি বান্দা থেকে মার্ডার ওয়েপেনেরও সন্ধান মেলে। পুলিশ বডি পাঠিয়ে দেয় পোস্টমর্টমের জন্য। ব্যবহৃত হোন্ডাই গাড়িটাও তারা বাজেয়াপ্ত করে। পুলিশ ছোটু নামে একজনকে গ্রেপ্তার করে, যে মাত্র 300 টাকার বিনিময়ে মার্ডার ওয়েপনটা বন্দনাকে বেচেছিল। অমরাবতী অ্যাপার্টমেন্টের পেছন থেকে শঙ্করী দেবীকে যে বালিশ দিয়ে খুন করা হয়েছে, সেই বালিশের সন্ধানও মেলে। খুনের মোটিভ, যে অমরজ্যোতিকে এমন নির্মমভাবে খুন করা হয়েছে সেই বন্দনাই কিনা বিকম সেকেন্ড ইয়ারে বাড়ি থেকে পালিয়ে এই অমরজ্যোতির কাছেই চলে এসেছিল। 12 বছর আগে বাড়ির অমতে এই অমরজ্যোতিকেই বিয়ে করেছিল সে। এই বিয়েতে অমরজ্যোতির পরিবারেরও সায় ছিল না, কিন্তু বিয়ের পরই শুরু হয় সমস্যা, শুরু হয় অশান্তি। অমরজ্যোতি কোনো রোজগার করত না, এই থেকেই অশান্তির সূত্র পায়। অমতে বিয়ে করার কারণে শঙ্করী দেবী অমরজ্যোতি ও বন্দনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। সংসার চালাতে শেষমেশ বন্দনা 2 বছর কল সেন্টারে কাজও করে। কয়েক বছর বাদে শঙ্করী দেবীর রাগ কমলে সে ছেলে ও বৌমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে থাকে। শাশুড়ির এই সাপোর্ট শুরু হলে বন্দনার কল সেন্টারের জব ছেড়ে দিয়ে ফিটনেস সেন্টারের ট্রেনারের ট্রেনিং নিতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই বন্ডার সব থেকে নামি জিমে ইনস্ট্রাক্টরের কাজ শুরু করে সে। এই সময় বন্দনার চালচলন বদলাতে শুরু করে। বাইরে বিভিন্ন লোকের সঙ্গে অবাধে মেলামেশা ও বন্দনার হালচাল বদলাতে দেখে শঙ্করী দেবী আবারও হেল্প করা বন্ধ করে দেন। বন্দনার সঙ্গে শাশুড়ির সম্পর্ক আবারও ছিন্ন হয়। পুলিশের বয়ানে বন্দনা সে জানায় যে তার স্বামী মাতাল ছিল, নেশা করে অশান্তি করত। এছাড়াও একাধিক মহিলার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। সেই কারণে তার মায়ের সঙ্গেও অমরজ্যোতির সম্পর্ক ভালো ছিল না। বন্দনার এই বয়ান শুধু পুলিশকে মিসগাইড করার জন্যই ছিল, যাতে সবাই মনে করে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে সে এমন কাজ করে ফেলেছে। কিন্তু বাস্তবে পুলিশ সূত্র মারফত জানতে পারে যে বন্দনার ঘরে একজন প্রায়ই যাতায়াত করত, সে আর কেউ নয়, ধান্তি ডেকা। তাই এই বিষয়টা যখন অমরজ্যোতি জানতে পারে, তখন দুজনের অশান্তি চরমে ওঠে। এমন অশান্তি শুরু হয় যে দুজনেই ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডিভোর্স নিলে শঙ্করী দেবী ও অমরজ্যোতির সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। তাই পথের এই 2 কাঁটাকে সরিয়ে ফেলতেই মার্ডারের প্ল্যান করে বন্দনা। সেই প্ল্যানে সঙ্গী হয় বন্দনার বয়ফ্রেন্ড ধান্তি ডেকা ও তার বন্ধু অরূপ ডেকা। ধান্তি ও অরূপের পর্দাফাঁস। ধান্তি আসামের জোরহাটে ট্যুরিস্ট ক্যাব ড্রাইভারের কাজ করত, আর তার বন্ধু অরূপ খানপাড়ায় তার বাবার সঙ্গে সবজির ঠেলাগাড়ি নিয়ে ফেরি করত। ধরা পড়ার পর ধান্তি ও অরূপের পরিবার জানায় যে বন্দনা তাদের ফাঁসিয়েছে। কিন্তু বাস্তবে বন্দনার বয়ফ্রেন্ড ধান্তিও শঙ্করী দেবী ও অমরজ্যোতির সম্পদের লোভে লালায়িত হয়ে পড়েছিল। বন্দনাকে পাওয়াও হলো, আবার আয়েশ করে মস্তি করাও গেল। অন্যদিকে অরূপের বিয়ে করার জন্য 2 লাখ টাকার খুব দরকার ছিল, তাই সেই টাকার লোভেই অরূপ এই হত্যাকাণ্ডের সাহায্যতে রাজি হয়। অরূপের বাবার বয়ান। অরূপের বাবা কৈলাসের বক্তব্য যে বন্দনা আর ধান্তি বছর কানেক ধরে তাদের বাড়িতে আসা যাওয়া করত। ওরা কৈলাসবাবুকে জানিয়েছিল যে তারা রিলেশনশিপে আছে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করতে চলেছে। এমনকি অরূপের বাবা জানতো না যে বন্দনা বিবাহিতা ছিলেন ও বন্দনা সেখানে তার পরিচয় দেয় অনামিকা নামে। এবার বুঝতেই পারছেন যে বন্দনা কতটা প্ল্যান করে এই অপরাধ করেছে। বন্দনা জানতো যে মা ও ছেলের মধ্যে যতই দূরত্ব থাক, শেষ পর্যন্ত শঙ্করী দেবীর অবর্তমানে অমরজ্যোতি হবে গোটা সম্পত্তির মালিক। তাই শাশুড়ির পাশাপাশি অমরজ্যোতিকেও খতম করে দিয়েছে সে। শুধু তাই নয়, দুটো খুন করেও তার মধ্যে কোনো গিল্টি ফিল হতে দেখা যায়নি। উল্টে থানায় এসে মিসিং ডায়েরি করে এমন এক নাটক করার চেষ্টা করেছে যেন পুলিশের সন্দেহ কিছুতেই তার ওপর না পড়ে। শুনলে আরও অবাক হবেন, যে ঘরে সে নিজের স্বামীকে খুন করেছে সেই ঘরেই খুনের 2 মাস পরে অক্টোবরে সত্যনারায়ণ পুজো করে বন্দনা এবং তার বাবা মাকেও সেই পুজোতে ইনভাইট করে। 12ই মে 2023 1600 পাতার চার্জশিটে 3 জনের বিরুদ্ধে প্রমাণ ও তথ্য জোগাড় করে পুলিশ আদালতে তোলে 3 জনকে। কিন্তু যেহেতু তখনও ইনভেস্টিগেশন শেষ হয়নি, তাই 3 জনই বেলের আবেদন জানায়। কিন্তু 17ই জুন আদালত বেলের আবেদন খারিজ করে দেয়। 11ই অক্টোবর 2023 নির্ধারিত সময়ের মধ্যে ফরেনসিক রিপোর্ট আদালতে
পেশ না হওয়ায় মাত্র 50,000 টাকা জরিমানা ও কিছু কন্ডিশনের ভিত্তিতে অরূপের জামিন মঞ্জুর করে গুয়াহাটি হাইকোর্ট। 10ই নভেম্বর 2023 একই কারণ দেখিয়ে ধান্তি ও বন্দনার উকিল আদালতে বেলের আবেদন জানান ও হাইকোর্ট সেই বেল মঞ্জুর করে। সপ্তাহে 2 বার নুনমাটি থানায় হাজিরা দেওয়া আর কোর্টের অনুমতি ছাড়া জেলার বাইরে পা না রাখা, এই সামান্য দুটো শর্ত মেনে বহাল তবিয়তে বন্দনা ঘুরে বেড়াচ্ছে গুয়াহাটির বুকে। কেস এখনো চলছে, একটার পর একটা শুনানির ডেট আসছে, কিন্তু বাস্তবে তিনজনই কোনো সাজা না পেয়েই কলার উঁচু করে ঘুরে বেড়াচ্ছে গোটা অঞ্চল জুড়ে। পুলিশের ইনভেস্টিগেশন অনুযায়ী বন্দনার হিট লিস্টে আরও একজন আত্মীয়ের নাম ছিল। নিরাপত্তার কারণে তা জনসমক্ষে না আনলেও একবার ভাবুন, পরিবারের একজনের লাইফ থ্রেট জানার পরেও এতদিন ধরে এই কেসের কোনো মীমাংসাই হচ্ছে না। আইন আইনের পথে চলে, তাই এই কেস এখনো যেহেতু বিচারাধীন, তাই এর ভবিষ্যৎ নিয়ে কথা বলা যায় না। কিন্তু মিডিয়ার সামনে বন্দনার এই হাসি মুখ কি এ কথাই বলতে চাই যে যত বড়ই অপরাধ হোক, আদালতে দিনের পর দিন সেই কেস চলবে আর অপরাধীরা নির্লজ্জের মতন মাথা উঁচু করে ঘুরে বেড়াবে এই সমাজের বুকে। তাই আজ রবি ঠাকুরের সেই লাইনটা মনে পড়ছে, বিচারের বাণী নীরবে নেভৃতে কাঁদে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রিয়েল ক্রাইমের নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্রাইম প্লাস। ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, নমস্কার, আদাব।